র্যাবের নাম বদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি হচ্ছে। কিন্তু নামের আড়ালে কি বদলে যাচ্ছে আরো বড় কিছু? প্রথম দেখায় মনে হতে পারে র্যাব শেষ, এসআরবি শুরু, ব্যাস গল্প শেষ। কিন্তু আসল গল্পটা এখানেই শুরু। কারণ পুরনো র্যাবের মানুষ, সম্পদ আর অপারেশনাল রোলের একটা বড় অংশ নতুন বাহিনীর সঙ্গে থাকছে। আবার একই সঙ্গে বদলাচ্ছে কমান্ড স্ট্রাকচার, আইনি কাঠামো এবং অভিযোগ ব্যবস্থার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা কি সত্যি রিফর্ম, নাকি পুরনো ব্যবস্থারই একটা নতুন সংস্করণ? আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নতুন বাহিনীর কোনো সদস্য ক্ষমতার অপব্যবহার করলে তাকে জবাবদিহির মধ্যে আনবে কে? আরে পুরো প্রক্রিয়ার মধ্যে এমন একটা তথ্য আছে যেটা হয়তো আপনাকে অবাক করবে। এসআরবি অ্যাক্ট নিয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী মতামত দিয়েছিলেন মাত্র 3 জন। তাহলে শুধু কি র্যাবের নাম বদলাচ্ছে, নাকি সত্যি বদলাচ্ছে বাংলাদেশের সিকিউরিটি কালচার? চলুন পুরো বিষয়টি একসঙ্গে দেখি। একটু পেছনে যাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তৈরি হয়েছিল 2004 সালে। উদ্দেশ্য ছিল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অপহরণ এবং ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি স্পেশালাইজড ফোর্স তৈরি করা। একসময় র্যাব বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রুত অভিযান, জঙ্গিবাদ দমন এবং ভয়ঙ্কর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা, এসব কারণে বাহিনীটির প্রতি মানুষের প্রত্যাশাও তৈরি হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে ছবিটাও বদলাতে থাকে। র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে। দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও র্যাব নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। এরপর 2021 সালে যুক্তরাষ্ট্র র্যাব এবং কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশনস দেয়। অর্থাৎ অপরাধ দমনের জন্য তৈরি হওয়া এই বাহিনী একসময় হয়ে ওঠে হিউম্যান রাইটস এবং অ্যাকাউন্টেবিলিটির সবচেয়ে বড় প্রশ্ন। আর এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, র্যাব কিন্তু তৈরি হয়েছিল বিএনপি সরকারের সময়। পরে আওয়ামী লীগ সরকারের সময় এই বাহিনী নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়। তাই র্যাবের ইতিহাসকে শুধুমাত্র কোনো একটি দলের ইতিহাস হিসেবে দেখলে এর পুরো ছবিটি আসলে দেখা হবে না। আসল প্রশ্ন দল নয়, আসল প্রশ্নটা হলো রাষ্ট্র যখন কোনো একটা বাহিনীকে এত শক্তিশালী করে তখন সেই শক্তির সীমা কোথায় থাকবে, আর সেই বাহিনী ভুল করলে জবাবদিহি করবে কে? তাহলে প্রশ্ন হলো, র্যাবের এত বছরের বিতর্কের পর সরকার কেন নতুন একটি বাহিনীর দিকে যাচ্ছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে 2024-এর জুলাই পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের বাংলাদেশের দিকে। রাষ্ট্রবাহিনীর ক্ষমতা, মানবাধিকার এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্নগুলো তখন আরো জোরালো হয়ে সামনে আসে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সিকিউরিটি সেক্টর রিফর্মের প্রয়োজনীয়তার কথা বলে। এই প্রেক্ষাপটে র্যাবের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। আর সেখান থেকেই সামনে আসে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। গত 4 আগস্ট এসআরবি অ্যাক্টের ড্রাফট জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়। এরপর গত 17 আগস্ট মন্ত্রিসভা ড্রাফটটিকে অনুমোদন দেয়। তবে একটা বিষয় পরিষ্কার, এখনো র্যাব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়নি, এসআরবিও এখনো কার্যকর হয়নি। কারণ মন্ত্রিসভা অনুমোদনের পরেও আইন প্রণয়ন প্রক্রিয়ারও আরো কিছু ধাপ বাকি রয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়টি এখন বিশ্লেষণ করছি সেটা কার্যকর কোনো আইন নয়, বরং এটা হলো সরকারের অনুমোদিত ড্রাফট ল। আর এই ড্রাফটেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর, র্যাব থেকে এসআরবিতে আসলে কি বদলাতে যাচ্ছে। এবার আসি পরিবর্তনের জায়গায়। প্রথম বড় পরিবর্তন, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীনে একটি স্পেশালাইজড ইউনিট। প্রস্তাবিত কাঠামোয় এসআরবি এর নেতৃত্বে থাকবেন পুলিশের এডিশনাল আইজিপি লেভেলের একজন কর্মকর্তা। অর্থাৎ কমান্ড স্ট্রাকচারে পরিবর্তন আসছে। শুধু কমান্ড স্ট্রাকচার নয়, নতুন আইনে এসআরবি পার্সোনালের ট্রেনিং এর কথাও বলা হয়েছে। আর সাধারণ নাগরিকদের অভিযোগ জানানোর জন্য একটি ফর্মাল মেকানিজম রাখার প্রস্তাব আছে। একটি মাল্টি পার্টি গ্রিভেন্স রেড্রেস কমিটি নাগরিকদের অভিযোগ এবং এসআরবি পার্সোনালের গ্রিভেন্স দেখবে, এমন প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ ধারণাটা হলো একটা শক্তিশালী বাহিনী থাকবে, কিন্তু সেই বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ জানানোর একটা ফর্মাল ব্যবস্থা থাকবে। এখন প্রশ্ন হলো, এসআরবি কি কাজ করবে? সন্ত্রাসবাদ, অর্গানাইজড ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং, সাইবার ক্রাইম, মাদক, অবৈধ অস্ত্র, অপহরণ এবং হত্যার মতো গুরুতর অপরাধ মোকাবিলা করবে এই বাহিনী। অর্থাৎ র্যাবের স্পেশালাইজড ক্রাইম ফাইটিং রোল পুরোপুরি চলে যাচ্ছে না, বরং
বড় একটা অংশই থেকে যাচ্ছে। আর এখানেই আমাদের পরের প্রশ্ন, যদি কাজের বড় অংশই থেকে যায় তাহলে পরিবর্তনটা কতটা গভীর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, র্যাবের তাহলে কি হবে। খসড়া অনুযায়ী র্যাবের ম্যান পাওয়ার, অথরিটি, ফ্যাসিলিটিস, ফান্ডস, প্রপার্টি, অ্যাকাউন্টস, রেকর্ডস, রাইটস, লাইবিলিটিস এবং অন্যান্য অ্যাসেটস এসআরবিতে ট্রান্সফার করার কথা বলা হয়েছে। এমনকি এক্সিস্টিং র্যাব অফিসার ও পার্সোনালরাও নতুন বাহিনীর সদস্য হয়ে যাবে। একটু সহজ করে বলি, ধরুন একটি পুরাতন প্রতিষ্ঠান বন্ধ করে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করা হলো, কিন্তু পুরনো প্রতিষ্ঠানের মানুষগুলো থাকলো, পুরনো সম্পদগুলো নতুন প্রতিষ্ঠানে চলে গেল, পুরনো কাজের বড় একটা অংশও থেকে গেল। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, এটা কি আসলেই নতুন প্রতিষ্ঠান, নাকি পুরনো প্রতিষ্ঠানকেই নতুন আইনের কাঠামোর মধ্যে এনে পুনর্গঠন করা হচ্ছে। তবে এখানেও পুরো ছবিটা একপাশের নয়, কারণ কমান্ড স্ট্রাকচার বদলাচ্ছে, আইনি কাঠামো বদলাচ্ছে, নতুন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের কথাও বলা হচ্ছে। অর্থাৎ পুরনো সবকিছু শেষও হয়ে যাচ্ছে না, আবার সবকিছু আগের মতোও থাকছে না। একটা বড় স্ট্রাকচারাল ট্রানজিশন হচ্ছে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ট্রানজিশন কি পুরনো সমস্যাগুলোকেও বদলাতে পারবে? এখানেই আজকে সবচেয়ে বড় ডিবেট। র্যাবের ম্যান পাওয়ার, অ্যাসেটস, অপারেশনাল রোল এর বড় অংশ যদি এসআরবিতে থেকে যায় তাহলে এটাকে কতটা রিফর্ম বলা যায়। দ্য ডেইলি স্টারের এডিটোরিয়ালেও এই একই প্রশ্ন তোলা হয়েছে। তাদেরও যুক্তি হলো, শুধু বাহিনীর নাম পরিবর্তন করলেই রিফর্ম হয় না। যদি পুরনো ম্যান পাওয়ার, পাওয়ার স্ট্রাকচার এবং প্যারামিলিটারি ক্যারেক্টারের বড় অংশ থেকেই যায় তাহলে র্যাবকে ঘিরে থাকা পুরনো মানবাধিকার ঝুঁকিগুলো পুরোপুরি দূর হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম, কিন্তু অন্য দিকটাও দেখতে হবে। কারণ ড্রাফটে শুধু নাম পরিবর্তনের কথা বলা নেই, কমান্ড স্ট্রাকচার বদলাচ্ছে, এসআরবি কে পুলিশের অধীনে আনার প্রস্তাব করা হয়েছে, ট্রেনিং এর কথা বলা হয়েছে এবং গ্রিয়েভান্স মেকানিজমও রাখা হয়েছে। তাই কিছুই বদলাচ্ছে না এটা বলাও পুরোপুরি ঠিক হবে না। আবার পুরনো সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে এটাও বলা যাচ্ছে না, কারণ আইন লেখা আর মাঠে সেই আইন প্রয়োগ করা দুটো এক জিনিস নয়। আর এখান থেকে আসছে এসআরবির সবচেয়ে বড় পরীক্ষা। আমার কাছে এসআরবি এর সবচেয়ে বড় পরীক্ষা এখানে। একটা বাহিনী কতটা শক্তিশালী সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই শক্তির অপব্যবহার হলে কি হবে। ধরুন এসআরবি এর একজন সদস্য একজন সাধারণ নাগরিকের সঙ্গে অন্যায় করলেন, তখন কি হবে? অভিযোগ কোথায় যাবে? কে তদন্ত করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তদন্তটা আসলে কতটা স্বাধীন হবে? কারণ একটা কথা মনে রাখা খুবই দরকার, অভিযোগ করার ব্যবস্থা থাকা আর স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে অভিযোগের বিচার করা দুটো এক জিনিস নয়। এসআরবি এর ড্রাফটে গ্রিয়েভান্স রেড্রেস কমিটি রাখার কথা বলা হয়েছে। কাগজে কলমে এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু আসল প্রশ্নটা হলো এই কমিটি আসলে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। সাধারণ মানুষকে বিশ্বাস করাতে হবে যে তার অভিযোগ অবশ্যই শোনা হবে, তদন্ত নিরপেক্ষ হবে এবং অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাবান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাটাতে যদি স্বাধীনতা ও স্বচ্ছতার ঘাটতি থাকে তাহলে শুধু নতুন আইন বা নতুন বাহিনী দিয়ে পুরনো সমস্যাগুলো সমাধান করা খুবই কঠিন হবে। তাই এখনই চূড়ান্ত ভার্ডিক্ট দেওয়া সম্ভব নয়, কারণ আসল পরীক্ষা হবে কাগজে নয়, মাঠে এসআরবি কিভাবে কাজ করে। আর এখানেই বিষয়টা র্যাব বা এসআরবি এর বাইরে চলে যায়। জুলাইয়ের পর বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় প্রত্যাশা ছিল, রাষ্ট্র শক্তিশালী হবে, কিন্তু সেই শক্তি যেন সাধারণ মানুষের অধিকারকে দুর্বল না করে। সিকিউরিটি ফোর্স থাকবে, কিন্তু তারা আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ দমন হবে, কিন্তু অপরাধ দমনের নামে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারও হবে না। ফলে এসআরবির সাফল্য শুধুমাত্র কতজন অপরাধী ধরলো তা দিয়ে মাপা যাবে না। তার চেয়ে বড় প্রশ্ন থাকবে, ক্ষমতা পাওয়ার পর তারা সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করবে, আর ভুল করলে সত্যি কি ভুলের জবাবদিহি করতে হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ায় একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এসআরবি অ্যাক্টের ড্রাফট জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছিল, কিন্তু গত 15 আগস্ট পর্যন্ত রিপোর্ট অনুযায়ী মাত্র 3 জন মানুষ মতামত দিয়েছিলেন। মাত্র 3 জন। কেন? হয়তো মানুষ জানতোই না, হয়তো পাবলিক অ্যাওয়ারনেস যথেষ্ট ছিল না, অথবা সাধারণ মানুষ হয়তো এখনো পলিসি মেকিং প্রসেস থেকে অনেকটাই দূরে। আমরা নিশ্চিতভাবে কোনো একটি কারণকে দায়ী করতে পারি না, কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, একটি ডেমোক্রেটিক রিফর্ম শুধু নতুন আইন তৈরি করার নাম নয়, মানুষকে সেই রিফর্মের আলোচনায় অংশ নেওয়ার সুযোগও করে দিতে হয়।
তাহলে পুরো বিষয়টিকে একসঙ্গে দেখি। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, কমান্ড স্ট্রাকচার বদলাচ্ছে, পুলিশের অধীনে স্পেশালাইজড ইউনিট তৈরি হচ্ছে, ট্রেনিং এবং গ্রিভেন্স চেক মেকানিজমের কথাও বলা হচ্ছে। তাই এটাকে শুধু নাম বদল বলা ঠিক হবে না। কিন্তু একই সঙ্গে র্যাবের ম্যান পাওয়ার রিসোর্সের বড় একটা অপারেশনাল রোলও এসআরবিতে যাচ্ছে। তাই এটাকে এখনই পূর্ণাঙ্গ রিফর্ম বলা কঠিন। আমার কাছে সবচেয়ে ব্যালেন্সড অ্যাসেসমেন্ট হলো এটা শুধু রিব্র্যান্ডিং নয়, আবার পূর্ণাঙ্গ রিফর্মের ভার্ডিক্ট দেওয়ার সময়ও এখনো আসেনি। কারণ কোন রিফর্মের আসল মূল্য বোঝা যায় কাগজে নয়, বাস্তব মাঠে। এসআরবি কিভাবে ক্ষমতা ব্যবহার করবে, অভিযোগের ক্ষেত্রে কিভাবে জবাবদিহি করবে, সেটাই ঠিক করবে এই পরিবর্তন আসলে কতটা গভীর। শেষ পর্যন্ত বিষয়টা র্যাব বনাম এসআরবি নয়, বিষয়টা হলো রাষ্ট্র তার সবচেয়ে শক্তিশালী বাহিনীকে কতটা শক্তিশালী করবে এবং একই সঙ্গে কতটা জবাবদিহির মধ্যে রাখবে। কারণ নাম বদলানো যায় একদিনে, কিন্তু একটা সিকিউরিটি কালচার বদলাতে সময় লাগে। এখন প্রশ্নটা আপনার কাছে, শুধু কি র্যাবের নাম বদলাচ্ছে নাকি সত্যি বদলাচ্ছে বাংলাদেশের সিকিউরিটি কালচার? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ইনফরমেটিভ রাজনৈতিক বিশ্লেষণের জন্য জনি দা রোভারের সঙ্গেই থাকুন।